আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতুল্লাহি আলামিন। তো আমরা হচ্ছে প্রথম ক্লাসটাতে বল অধ্যায়ের ইন্ট্রোডাকশনটা দেখছিলাম আর কি। তো বল বলতে কি বোঝায়। হম এটা প্রথমত হচ্ছে আমরা জড়তা দেখছিলাম আর কি। জড়তা বলতে এই জিনিসটাকে বোঝায় আর কি, যে একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে যাওয়ার প্রবণতা, সেটাকে জড়তা বলে আর কি। যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি, যে বস্তুর ভর কম সেটা জড়তা কম। জড়তাকে দুইটা ভাগে ভাগ করা যায়, এটা স্থিতি জড়তা, এটা গতি জড়তা। স্থিতিশীল বস্তু চিরদিন স্থিতিশীল থাকবে, এটাই স্থিতি জড়তা। এটার উদাহরণ কি, যে তোমার একটা গাড়ি যখন চলতে শুরু করে আর কি, যাত্রী তখন সামনের দিকে হেলে পড়ে গতি জড়তার কারণে আর কি। এটা হচ্ছে স্থিতি জড়তার কারণে সামনের দিকে হেলে পড়ে, আর থামলে পিছনের দিকে যেটা পড়ে এটা হচ্ছে গতি জড়তার কারণে। ফোর্স বা বল যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে, গতিশীল করতে চায়, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করতে চায়, তাকে কি বলে? বল বলে। এটা একটা সাইকেলের উদাহরণ দিয়ে আমরা বুঝেছিলাম। তারপর আমরা বলতেছিলাম বলের প্রকৃতি আর কি। দেখো যে বলের বলের প্রকৃতি বলতে হচ্ছে স্পর্শ বল। যখন দুইটা বস্তু সংস্পর্শে হয় তখন যেটা হয় এটা হচ্ছে স্পর্শ বল। যেমন মনে করো ঘর্ষণ বল, মেজে দিয়ে আমরা যখন কোনো কিছুকে টাইনা নিয়ে যাই এটা হচ্ছে স্পর্শ। এরপরে বলছিলাম যে অস্পর্শ বল, যদি কোনো কিছু সংস্পর্শ ছাড়া মহাকর্ষের যে কোনো মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে বল বা চুম্বকের মধ্যে বল, এটা বলছিলাম অস্পর্শ বল। তারপর আমরা বলছি এটা সাম্য বল আর কি। যখন দুই দিকে দুইটা একটা বস্তুকে যদি দুই দিকে সমান বল টান দেয় আর কি, টান দিলে যদি মাঝখানের বস্তুটার উপর দুই দিকের বলটা সমান এবং বিপরীতমুখী হয় তখন বস্তুটা লব্ধি অবস্থায় থাকে আর কি, তখন এটাকে বলে সাম্য বল। আর যদি বলটা মানে কাউকে বেঁধে যদি টান দেওয়া হয়, একদিকে বেশি বললে টানা হয়, অন্যদিকে যদি ফোর্সটা কম থাকে, তখন লব্ধিটা এটা নির্দিষ্ট দিকে গিয়ে করে আর কি, তখন এটাকে বলছিলাম আমরা অসাম্য বল। তারপর আমরা বলছিলাম ভরবেগ, বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। আজকে আমরা ভরবেগ দিয়ে শুরু করবো আর কি। সাম্য বলের উদাহরণ কি আমরা এটা দেখেছিলাম। এটা দিয়ে একটা অঙ্ক আছে, এটা আমরা সৃজনশীল করার সময় দেখবো আর কি। অসাম্য বলের উদাহরণ আমরা দেখছিলাম। সাম্য এবং অসাম্য বলের মধ্যে পার্থক্য দেখছিলাম, যেটাতে লব্ধি শূন্য থাকে আর অসাম্য বলের লব্ধিও শূন্য থাকে। তারপরে মৌলিক বলগুলো আমরা পড়ছিলাম, মনে আছে কিনা? ঠিক আছে, মৌলিক বলগুলো পড়ছিলাম আমি ক্লাসে। হ্যালো, হ্যাঁ আমি ক্লাসে। জি স্যার। ক্লাসে আমি পরে ফোন দেবো না। ক্লাসে মৌলিক বলগুলো আমরা পড়ছিলাম। মহাকর্ষ বল, তোর তাড়িত চুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এগুলো কেমনি কি এগুলো একদম বিস্তারিত বুঝাইছি। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে বল হচ্ছে মহাকর্ষ বল। আর দুটি চার্জিত কণা একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হচ্ছে তাড়িত চুম্বক বল। আর সবল নিউক্লিয় বল হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের উপাদান সমূহ আবদ্ধ রেখে যে শক্তিশালী বল কাজ করে আর কি, এটা হচ্ছে নিউক্লিয় বল। এবং সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে নিউক্লিয় বল। আর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যে স্বল্প পাল্লার এটা দূরত্বে আর কি মৌলিক কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল, যেমন আলফা বিটা গামা রশ্মির মধ্যে দিয়ে যেটা হয়, এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তারপর এখানে বলতেছিলাম আর কি, যে দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে খুব অল্প দূরত্বে কাজ করে। এটা কত? যেমন 10⁻⁸ দূরত্বে কাজ করে। যে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বা ইলেকট্রন নির্গত হয়, এটাও দুর্বল নিউক্লিয় নিউক্লিয় বলের কারণে। কতটুকু দূরত্বে কাজ করে? 10⁻⁸ দূরত্বে কাজ করে। আর সবল নিউক্লিয় যেটা আর কি, নিউক্লিয়াস এটা হচ্ছে তোমার পরমাণুর যে ব্যাসার্ধ 10⁻⁻15। 10⁻⁻15টা কার ব্যাসার্ধ? এটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ। সুতরাং এটা এই দূরত্বে কাজ করে। তো এখানে দেখো এই জিনিসটা খুব সুন্দরভাবে লেখা আছে। এটা আমি পরে অ্যাড করছি, এটা এই কারণে অ্যাড করছি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আর কি। তো চারটি বা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি করে চারটি বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে কে? সবল নিউক্লিয় বল। এই বল কার কার মধ্যে কাজ করে? পরমাণু প্রোটন এবং নিউট্রনে একসাথে ধরে রাখে। এই বলের তীব্রতা মহাকর্ষ বলের তুলনায় কত গুণ বেশি? 100 গুণ বেশি। সবল নিউক্লিয়াস সবল নিউক্লিয় বলের তীব্রতা মহাকর্ষ বলের তুলনায় কত গুণ বেশি? 100 গুণ বেশি। তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক বল, দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী বল। এই বলটি চার্জযুক্ত কণাগুলোকে আকর্ষণ বা বিকর্ষণ করে। এই বলের তীব্রতা মহাকর্ষ বলের তুলনায় 10⁻�36 গুণ বেশি। বুঝতে পারতেছো? আর সবচেয়ে অভিকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল, যেটা এই 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 ভরের কণাগুলোকে আকর্ষণ করে, এবং এটার তীব্রতা হচ্ছে 10⁻⁻39 গুণ কম। খেয়াল করে, এটা কিন্তু কম। ঠিক আছে, এই মহাকর্ষ বলের তুলনায় একটা 10⁻⁻39
উম, মহাকর্ষ বলের চেয়ে অভিকর্ষ বল যেটা আর কি, এটা হচ্ছে 10⁻³ গুণ কম আর কি। বুঝতে পারছো? এটা সবচেয়ে ক্ষুদ্র, এটা কম, মানে লেস দেন, কম। আর ইলেকট্রোম্যাগনেটিক বল যেটা, এটা হচ্ছে 10⁻⁻�36, এটা বেশি। আর এটা হচ্ছে 100 গুণ বেশি, সবচেয়ে বেশি। বুঝতে পারছো? সবল নিউক্লিয় বল। আর দুর্বল নিউক্লিয় বলের তীব্রতাও কম না, কিন্তু এটাও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক, দুর্বল নিউক্লিয় বল মহাকর্ষ বলের তুলনায়, ঠিক আছে, 10⁻38 গুণ বেশি। ঠিক আছে, এটা কি, এটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনের দুর্বল মিসকিয়ার কারণে তৈরি হয় আর কি। ঠিক আছে, সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। সো এই জিনিসটা হচ্ছে এটা। তারপরে দেখো নিউটনের গতি সূত্রগুলো আমরা পড়ছিলাম আর কি। যে প্রথম সূত্রটা হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চলতে থাকবে, এটা হচ্ছে জড়তার সংজ্ঞা। প্রথম সূত্রটা হচ্ছে জড়তার সংজ্ঞা বুঝাইছে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে বলের প্রকৃতি নির্দেশক আর কি। বস্তুর উপর প্রযুক্ত বলের হার মানে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ইয়া করে ভরবেগের পরিবর্তন বলের পরিমাণ। তৃতীয় সূত্রটা হচ্ছে বস্তুর পারস্পরিক ক্রিয়া আর কি। যে মানে প্রতিক্রিয়ার এটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এই সূত্রটা থেকে আমরা হচ্ছে F=m, এই যে সূত্রটা, এটার প্রতিপাদনটা শিখছিলাম। যে আদি ভরবেগের, মনে করে এটা এম বড় একটা বস্তু আছে, ঠিক আছে, এম বড় বস্তু ইউ আদি বেগ নিয়ে চলতেছে, ইউ আদি বেগ নিয়ে যদি চলে আর কি, তাহলে বস্তুটার আদি ভরবেগ হচ্ছে এম ইউ। শেষ ভরবেগ কত হইব? আদি হচ্ছে ইউ, শেষ মনে করে শুরুতে ইউ ছিল, তারপরে শেষে গিয়ে বি হইছে, তাহলে শেষ ভরবেগ কি হইব? এম বি হইব। আর শুরুটা কি দেবে? এম ইউ হইব। বুঝছো? তাহলে ভরবেগের টি সময়ে ভরবেগের পরিবর্তন কত হইব? টি সময় ধরে চলছিল ধরো, টি সময়ে গিয়ে শেষ বেগ বি হয়েছে, ধরো টি সময়ে ভরবেগের পরিবর্তন কি হইব? শেষ বেগ বিয়োগ হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ, বিয়োগ হচ্ছে আদি। তো একক সময়ে ভরবেগের পরিবর্তন কত? এত। তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তন এতে আমরা যদি কমন নিই, v - u/t মানে কত? ত্বরণ। এফ সমানুপাতিক এ, এফ সমান F=m, এই সূত্রটা। এখান থেকে যে সংখ্যাটা আসছে আর কি, এখানে যদি প্রতিটার মান ওয়ান বসাই, 1 কেজি 1 মিটার ত্বরণ যদি বসায় আর কি, আর 1 নিউটন বল যদি বসায়, তাহলে কে এর মানটা কত হয়? ওয়ান হয়। তাহলে এই কে এর মান ওয়ান মানে হচ্ছে 1 নিউটন জিনিসটা আছে, কত? এটা ওয়ান ওয়ান বসায়। যে পরিমাণ বল 1 কেজি বড় বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার ত্বরণ সৃষ্টি করে, তাকে 1 নিউটন বলে। মানে যে পরিমাণ বল আর কি 1 কেজি বরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে, মনে করো 1 কেজি বরের একটা বস্তু আছে এখানে, এখানে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, ফোর্সটা কত জানি না, দিয়ে যদি আমি কি করি, 1 কেজি বস্তুটা বড় হচ্ছে 1 কেজি, এটার উপর অ্যাপ্লাই করে যদি আমি 1 মিটার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে পারি, মনে করো এটা 1 মিটার ত্বরণে এদিকে মুভ করতেছে, তখন এটাকে কত নিউটন বলে? 1 নিউটন বলে। এটা পড়ছিলাম। তারপর এখানে কিছু অঙ্ক ছিল, অঙ্কগুলো আমরা দেখছিলাম। অঙ্কগুলো দেখার পরে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন, এটা দেখছিলাম। এখানে কি হয়েছে এটা দেখাইছে আর কি, যে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করা যায়। বাইরে থেকে বল যদি প্রয়োগ না করা হয়, তখন দেখা যায় কি, B=u, মানে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর কি। আর নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণটা আমরা দেখতেছিলাম আর কি। প্রত্যেক ক্রিয়ার কি আছে? একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এবং ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান। আর পরস্পর কি, F2 হচ্ছে -F1 আর কি। মানে P1 এবং Q1 দুইটা বড় বস্তু আছে আর কি, তো দুইটা পরস্পরকে যদি ধাক্কা দেয় আর কি, তখন এটা আর কি। তো এটা হচ্ছে আমাদের প্রথম স্লাইডটা ছিল আর কি। আসলে আমরা সেকেন্ড স্লাইডটা শুরু করি। সেকেন্ড স্লাইডটাতে যেটা আমরা পড়তেছিলাম আর কি, যেমন গত স্লাইডে যেটা পড়ছিলাম এটাই, জাস্ট এখানে আর একটু ডিটেলস পড়বো আর কি। দেখো যে ভরবেগ, বস্তুর ভর ও বেগের যে গুণফল, এটাকে কি বলে? ভরবেগ বলে। তাহলে ভরবেগ জিনিসটা মানে কি? বস্তুর ভর থাকবো আর বেগ থাকবো। ভরবেগ হচ্ছে P=mv, ভরবেগের একক কত? এটা হচ্ছে ভরের একক কেজি, আর বেগের একক কত? মিটার পার সেকেন্ড। ভরবেগের একক শেষ। ঘর্ষণ, ঘর্ষণ জিনিসটা কি সংজ্ঞাটা একটু খেয়াল করো। দুটি বস্তু পরস্পর থেকে যদি একটি উপরটির উপর দিয়ে চলতে চেষ্টা করে অথবা চলতে থাকে, বস্তু দ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটা উম, বাধার উৎপত্তি হয়, তাকে কি বলে? ঘর্ষণ বলে। জিনিসটা খুবই সিম্পল। মনে করো এখানে একটা মেজে আছে, এটা হচ্ছে তোমার মেজ, এটা। তো আমি যদি এটার উপর দিয়ে কি করি, একটা বাক্সকে টাইনা নিয়ে যায়, মনে করো যে কোনো একটা বাক্সকে কি করতেছি আমি, মেজেটার উপরে টাইনা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে, যে কোনো একটা হুক দিয়ে বাক্সটা লাগানো আর কি। আমি যদি এটাকে এভাবে হাতল দিয়ে যদি এটা টাইনা নিয়ে যাওয়ার চেষ্টা করি আর কি, এই 100টা যদি টাইনা নেওয়ার চেষ্টা করি, যে কি হইব, এই যে
এটার যে স্পর্শ তলটা আছে, খেয়াল করে এই যে স্পর্শ তলটা জায়গাটাতে কি হইব, যে এটা বাধার সৃষ্টি হইব। কারণ এই ঘর্ষণটা কি করবো, ঘর্ষণ বল এফ এস কাজ করবে হচ্ছে এদিকে, তার বিপরীত দিকে। বুঝতে পারতেছো? হ্যাঁ, এবং নিচের দিকে কাজ করবে আর কি। আর আমি যেটাকে টানতেছি, খেয়াল করো, মনে করো এইদিকে কাজ করতেছে, আর আমি যে বলে টানতেছি, আমি এখানে একটা হাত দিয়ে মনে করো আমি টানতেছি, এটা হচ্ছে আমার হাত। তো আমি যেটাকে দিয়ে আসলে টানতেছি আর কি, এটা কাজ করতেছে হচ্ছে কোন দিকে, এটা কাজ করতে হচ্ছে হচ্ছে আমার বলটা কাজ করতেছে হচ্ছে এইদিকে, ঘর্ষণ বলের তার বিপরীত দিকে। ঠিক আছে, এই হচ্ছে বিপরীত দিকে কাজ করতেছে। বুঝতে পারছো তো? তো এই যে মানে একটা যখন আরেকটা বস্তুর উপর দিয়ে, আর এটা হচ্ছে মেঝে আর কি, এটা মেঝেতে কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের বাক্সটা। বাক্সটা তুলে এই বাধার ফলে যে বল উৎপন্ন হয় তাকে ঘর্ষণ বল বলে। মসৃণ অপেক্ষা অমসৃণ তাহলে ঘর্ষণ বল বেশি হয়। যদি এটা মানে মসৃণ হয় মানে পিছলা হয়, তাহলে কি হইব, ঘর্ষণ কম হইব। আর যেটা যদি অমসৃণ এরকম খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা সেটা হয়, তাহলে ঘর্ষণ বল কি হইব। ঘর্ষণের কিছু সুবিধা আছে, এগুলো একবার রিডিং করলে বুঝতে পারবা। যেমন ঘর্ষণের কারণে আমরা হাঁটতে পারি, পিছলাই পড়ে যায় না। যদি ঘর্ষণ না থাকলে আমরা পিছলাই পড়ে যেতাম। ঘর্ষণের জন্য কোনো কিছু আমরা ধরে রাখতে পারি। ঘর্ষণের কারণে ঘুড়ির মানে গাড়ির চাকা ঘুরে, এটা আমরা আরো ডিটেলস করবো। ঘর্ষণের কারণে কাঠে আমরা পেরেক লাগাতে পারি, কাঁচি বা ছুরি দিয়ে কোনো কিছু ছুরিতে কোনো কিছু ধার দিতে পারি। ঘর্ষণের অসুবিধা, ঘর্ষণের অসুবিধাও কম না। ঘর্ষণের কারণে কি হয়, আমাদের জুতা ক্ষয় হয়ে যায়। ঠিক আছে, বিভিন্ন বস্তু আর কি, যন্ত্র চলার সময় ঘর্ষণের কারণে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়, যান্ত্রিক দক্ষতা কমে যায়। ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, যে কারণে কি হয়, মানে যন্ত্রের ক্ষয় হয়। তারপরে ওই অসুবিধাগুলো দূর করার জন্য তোমার পিচ্ছিলকারী তেল, গ্রাফাইট ব্যবহার করা হয়, অথবা তোমার গ্রিস ব্যবহার করে। গ্রিসের নাম শুনছো কিনা, গ্রিস? ঠিক আছে, গ্রিস ইউজ করা হয়। পিচ্ছিলকারী তেল, গ্রাফাইট বা গ্রিজ ইউজ করা হয়। বা আমরা যারা সাইকেল চালাই দেখবেন, সাইকেল চালানোর ক্ষেত্রে আমরা এই যেমন গ্রিজ ট্রিজ ইউজ করি আর কি। ঠিক আছে। হম। এখন দেখো, একটি টেনিস বল 10 মিটার বেগে দেয়ালে ছুড়ে দেওয়ার পরে একই দ্রুতিতে আবার ফিরে আসে, অঙ্কটা আমরা বুঝছিলাম যে টেনিস বলটা যখন তুমি, এখানে ছিল একটা বল আর কি, আর এটা হচ্ছে তোমার দেয়ালটা। তো দেয়ালে যখন তুমি ছুড়ে মারছো, এটা হচ্ছে তোমার শুরুতে যে ভরবেগটা, এটা হচ্ছে কি, তার বস্তুর এই টেনিস বলের একটা ভর আছে, ভরটা হচ্ছে এম। আর টেনিস বলের একটা ব্যাগ আছে, ব্যাগটা হচ্ছে কি, বি। এই দিকে গেছে, এটার শুরুতে গিয়েছে এম বি, যে বলে আবার উল্টা দিকে যখন ফিরে আসবে, তখন ব্যাগটা কি হবে, এদিকের ব্যাগটার ডিরেকশন যদি এদিকে হয়, তাহলে উল্টা দিকে যখন ফিরে আসতেছে, যখন বাড়ি খায়া আবার উল্টা দিকে ফিরে আসছে তোমার কাছে, মানে তুমি ছিলে এখানে, ধরো আমি এখানে দাঁড়ায় ছিলাম, তো আমার কাছে আবার ফিরে আসছে, তো তখন ব্যাগটা কি হইবো, ঋণাত্মক মানে মাইনাস। ভর যেটা আছে এটা তো সেমই থাকবো, ব্যাগটা ডিরেকশন চেঞ্জ হবো। তাহলে দেখো, ভরবেগের পরিবর্তন, প্রথমে ভরবেগ ছিল পি, এরপরের ভরবেগ ছিল পি প্রাইম, মানে চেঞ্জ হয়েছে। তাহলে ভরবেগের পরিবর্তন কি, এমবি মাইনাস মাইনাস এমবি, টোয়াইস এমবি। বুঝতে পারছো? এই জন্য এটা হইতে হয়েছে কি, ভরবেগের পরিবর্তন যদি এখন খুব অল্প সময়ের জন্য যদি বল প্রয়োগ করা হয়, ঠিক আছে, তাহলে অল্প সময়ের জন্য বলকে আঘাত করলে সেটা ভরবেগের পরিবর্তন হয়। তখন দেখা যায় কি, সেগুলো বাউন্ডারি বা ছক্কা বলে আর কি, মানে খুব অল্প সময়ের মধ্যে যদি হিটিংটা হয় আর কি, তখন এটা পরিবর্তনটা অনেক বেশি হয় আর কি। দেখো, এটাকে ঘাত বল বলে। ঘাত বলের ডেফিনেশনটা দেখো, এটা তোমাদের বইয়ে নাই, তারপর অনেক সময় এটা থেকে কোশ্চেন চলে আসে। খুবই অল্প সময়ের জন্য খুব বড় মানের বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে তাকে ঘাত বল বলে। যেমন মনে করো কিরকম, যেমন আমরা যে ছক্কা মারি না, ক্রিকেট খেলার মধ্যে খেয়াল করছো কিনা, আমরা কি করি, বাড়ি দিয়ে কি মারি, ছক্কা মারি কিনা। ঠিক আছে, তো জি জি। বলটার মধ্যে যে আমরা ব্যাটটা দিয়ে যে আঘাত করি, এটা এই এই সময়টা কতক্ষণ, এ এ 10 সেকেন্ড, 5 সেকেন্ড এরকম না। এটা কিন্তু 1 সেকেন্ডের চেয়ে আরো কম সময়ের মধ্যে আমরা কি করি, হিটটা করি। 1 সেকেন্ডের চেয়ে হুম আরো কম সময়। এই কম সময়ের মধ্যে হিট করি, এবং এই হিটে কি হয়, বল ছক্কা চলে যায়। বুঝতে পারছো? 1 সেকেন্ডের চেয়ে আর কম জি। সময়ের মধ্যে আমরা হিট করি, এবং এই হিটের মধ্যে দিয়ে আমরা কি হয়, তোমার মানে ছক্কাটা চলে যায় আর কি। সো এটা হচ্ছে ব্যাপার আর কি। তো দেখো যে, আর বলের ঘাত মানে কি, বলের ঘাতটা হচ্ছে, তোমরা স্লাইডটাতে দেখা যাইতেছে না কেন, এটা হচ্ছে এটা ব্যাপার, দাঁড়াও স্লাইড শোটা অফ করি। বলের, হ্যাঁ এখন দেখা যাইতেছে, বলের ঘাত কোনো বল ও বলের কি আকারের গুণফলকে বলের ঘাত বলে। ঘাত বল আর বলের ঘাত কিন্তু এক না।
ঘাত বল জিনিসটা হচ্ছে অল্প সময়ের মধ্যে, ঠিক আছে, অল্প সময় ব্যবধানে, অল্প সময় ব্যবধান বলতে তোমরা এটা শিখছিলা যে লিমিট টি টেন্স টু জিরো। ঘাত বল বলতে জিনিসটা এটা বোঝায় আর কি। ঘাত বল বলতে এটা বোঝায় যে টিটা কি হইব, টিটা টেন্স টু জিরো হইব। টি টেন্স টু জিরো, টিটা জিরোর কাছাকাছি, ঠিক আছে, তখন যে বলটা, যে বড় মানের বল, এফটা কি হইব, অনেক বেশি হইব। দিছে ঘাত বল। আর বলের ঘাত মানে হচ্ছে কি, বল এবং বলের কি আকারের যে গুণফল, এটাকে কি বলে, বলের ঘাত বলে। যেমন বল হচ্ছে এফ, তাহলে এই এফ বল কোনো একটা বস্তুর উপর, মনে করো কোনো একটা ঠেলা গাড়ি, যে তুমি মনে করো 5 সেকেন্ড ধরে ঠেলতাছো, ঠিক আছে, এই যে 5 সেকেন্ড টাইম টি, বুঝতে পারছো, এফ ইন্টু টি, এটা হচ্ছে কি বলের ঘাত। বল ইন্টু বলের কি আকারের গুণফলকে কি বলে, বলের ঘাত বলে। তো বলের ঘাত জিনিসটা কি, এফ বলে কোন বস্তুর উপর টি সময় ধরে কাজ করলে, মনে করো 5 নিউটন বল কোন একটা বস্তুর উপর 5 সেকেন্ড ধরে কি করতেছে, কাজ করতেছে, তখন কি হইব, বলের ঘাত এটা যে দিয়ে প্রকাশ করলে 5 ইন্টু 5, মনে করো তখন বলের ঘাত হচ্ছে 25। হুম। ভরবেগের পরিবর্তন মিটার পার সেকেন্ড, এরকম কিছু একটা হবে আর 25 কেজি মিটার পার সেকেন্ড হবে। বুঝতে পারছো, এরকম হবে 5 ইন্টু 5। তো বলের ঘাত মানে কি, বল মানে কি এটা এম, এখানে কিন্তু ত্বরণ আছে, ভি মাইনাস ভি নট হচ্ছে ত্বরণ আর কি। ভি বি মাইনাস বি মাইনাস নট হচ্ছে কি ত্বরণ। আর বেগের পরিবর্তন হচ্ছে এম ইন্টু বি মাইনাস বি নট। বুঝতে পারছো, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে এটা আর কি। তো আচ্ছা, এটা বুঝবা না, এটা তো বুঝবা না, আমি এটা বুঝাই দিই। দেখো, জে ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি, এই জিনিসটা তো বুঝছো। বলের ঘাত শব্দটার মানে হচ্ছে জে ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু টি। এফ মানে কত, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ, এটা তো জানো, জানো কিনা, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ, জানো। জি স্যার, এটা বলের সূত্র। এই বলের সূত্র। আর এ মানে কত, বি মাইনাস ইউ বাই কত টি, ইন্টু কত টি, এই টি জি। আর এই টি কত কাটা, নিচে কত এম বি মাইনাস এম ইউ, উপরটা গুণ করলে আর কি। তাহলে এই জিনিসটা এটাই করে আর কি, আর ইউ এর পরিবর্তে বি নোট লেখছে আর কি। মানে বলের কাজ যে কথা, ভরবেগের পরিবর্তন কি, একই কথা। একই কথা। বুঝছো, মানে এখানে বিয়ের জায়গাতে ইউ লেখছে, জাস্ট এর আর কিছু না। দেখো যে মুছে দেয় এগুলো। এখন দেখো বলের ঘাত ও ঘাত বলের মধ্যে পার্থক্য। বলের ঘাত হলো বল ও বলের কি আকারের গুণফল। বলের ঘাত হচ্ছে বলের ঘাত হলো বল ও বলের কি আকারের গুণফল। আর ঘাত বল হলো একটি বৃহৎ মানের ক্ষুদ্রতম ক্ষণস্থায়ী ইয়ে আর কি। মানে বৃহৎ মানের বল ক্ষুদ্র সময়ে টি টেন্স টু জিরো, ক্ষুদ্র সময়ে কি করতেছে, কাজ করতেছে। ঘাত বল যে কথা, আর ফোর্স এফ একই কথা। যেমন ঘাত বলের একক হচ্ছে নিউটন। তারা একটু লাইনে থাকো। আজকে অন্য মাইক করে, মাইক করে অন্য বাবুর কথা বলছে। বলের ঘাতের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, আর বলের ঘাতের একক হচ্ছে নিউটন। বলের ঘাতের জন্য হুম বায়ুতে ভরবেগের পরিবর্তন ঘটে। বুঝতে পারতেছো, মানে এখানে যেটা হবে আর কি, এখানে ভরবেগের পরিবর্তন হবে কিন্তু ত্বরণ সৃষ্টি হইতো না। আর এটার মধ্যে কি ওটা ত্বরণ সৃষ্টি আছে, কারণ এফ ইজিক্যাল টু এম এ মানে কি, এখানে ত্বরণ আছে। আর এখানে তো ত্বরণ নাই, কারণ এখানে হচ্ছে জে ইজিক্যাল টু হচ্ছে এম বি মাইনাস এম ইউ, এখানে ত্বরণ নাই, মানে বেগের পরিবর্তন আছে।
এটার মাত্রা কি? এমএলটি ইনভার্স, মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আর এটা কি জানো না? এটা হচ্ছে বলের ঘাতের মাত্রা, হচ্ছে ঘাত বলের মাত্রা হচ্ছে এমএলটি ইনভার্স টু, মানে বলের মাত্রা যেটা কেজি মিটার ইনভার্স টু। তো ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে এই উপরে যে এইটাই ইম্পর্টেন্ট আর কি, উপরে যেটা অঙ্ক দেওয়ার জন্য যেটা সমীকরণ দিয়ে রাখছি, সমীকরণটা ইম্পর্টেন্ট। বুঝছো, এটা অনেক সময় এটা দিয়ে অঙ্ক আসে মোটামুটি। এটা হচ্ছে এটা ইয়ে আর কি, সামারি। এখন হচ্ছে আমরা মেইন পড়াতে চলে যাই। মেইন পড়াটা পড়বো হচ্ছে আমরা এখান থেকে, বই পড়ার কোনো কারণ নাই। এতটুকু যতটুকু পড়াইছে এতটুকু তো বুঝছো, বুঝতে কোনো সমস্যা নাই। তো আমরা একটু আগে যেটা পড়তেছিলাম আর কি, যে বড় বেগের গুণফলকে কি বলে? ভরবেগ বলে। যেমন এখানে বলছে আর কি, একটা ট্রাক ও একটা সাইকেল একই বেগে একটা ছোট গাড়ি দাঁড়ায় রয়েছে, এটাকে ধাক্কা দিচ্ছে। সংঘর্ষে সাইকেল এবং ট্রাক দুটোর বেগ একই হলো, ট্রাকটার ক্ষতি বেশি হয়েছে। কেন বেশি হয়েছে? কারণ ট্রাকটার ভর বেশি। ঠিক আছে, বাইসাইকেলের তুলনায় বেশি, এই জন্য ট্রাকটা বেশি জোরে এবং বেশি শক্তি দিয়ে ধাক্কা দিছে আর কি, এটা ভরবেগ বেশি। তো এরকম টাইপের কিছু ম্যাথ আছে আর কি, দেখো। মানে খুবই সিম্পল, মানে টেনশন করতে নেই। একটি বস্তু ভরবেগের সূত্রটা কি? পি ইজ ইকুয়াল টু হচ্ছে, দাঁড়াও, পি ইজ ইকুয়াল টু হচ্ছে, চলে না গেলে ক্লাস করতেছে, তুই কেন ফোন দিতেছিস কেন লাগে? আরে আমি ক্লাস করতেছি, কেমন ফোন দিস কেন লাগে? 8টার পরে ফোন সারাদিন ক্লাস নেই? আচ্ছা ঠিক আছে, 8টার পরে ফোন দেবো। পি ইজ ইকুয়াল টু হচ্ছে এমবি, খেয়াল করো যে এখানে যেটা আছে আর কি, পি ইজ ইকুয়াল টু হচ্ছে এমবি। পি মানে হচ্ছে কি? সবসময় মনে রাখবে, পি মানে হচ্ছে ভরবেগ। পি মানে কি? বলো আমার সাথে, বর বেগ। তাহলে বড় আছে, এখানে কি আছে? বেগও আছে। বড় একক কি? কেজি মিটার, মিটার দিতে পারো। একটি গাড়ির ভর হচ্ছে এত, আর সমবেগ বেগ হচ্ছে এত, অর্থাৎ এম এর মান হচ্ছে 850, বি এর মান কত? 45 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড ধরে চললে গাড়ির ভর বেগ কত? তো 10 সেকেন্ড পরে গাড়িটার ভর বেগ কত হইব? পি ইজ ইকুয়াল টু এম বি। এম এর মান বসে বা বি এর মান বসে বা ভর বেগ মানের কত হয়েছে? কেজি মিটার পার সেকেন্ড। এককটা যাতে ভুল না হয়, এককটা কি? কেজি মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো কি? সেকেন্ড। ওকে, জি স্যার। ঠিক আছে। এখন আসলে এর পরেরটাতে যাই। তারপর উদাহরণটা দেখো। 100 কেজি বরের একটা বস্তু আছে, এটার বেগ কত? এত, 3 মিটার পার সেকেন্ড। এটা বর বেগ কত হইব? সেম জিনিস, পি ইজ ইকুয়াল টু এম বি। পি এর এম এর মান কত? 100। বি এর মান কত? 3। তাহলে পি কত? 300 তিন। কেজি মিটার পার সেকেন্ড। খুবই সিম্পল। 300 উদাহরণ কেজি। 7। এখানে কি বলছে? এখানে একটু কঠিন করে দিস। যেমন এখানে কি বলছে দেখো, 200 কেজি বড় একটা বস্তু আছে, এটা শুরু হয়েছে কই থেকে? স্থির অবস্থা থেকে। স্থির অবস্থা মানে ইউ ইকুয়াল টু হচ্ছে 0, এম হচ্ছে 200 কেজি। মানে এগুলো দেখার সাথে সাথে বুঝতে হবে যে কোনটাতে কি বলতেছে। ত্বরণ বলে আছে, এর মান দেওয়া আছে কত? এত। যাত্রা শুরু করে 6 সেকেন্ড পরে বেগ, যাত্রা শুরু করার 6 সেকেন্ড পরে বেগ কত? তো বেগ কত এটা তো আমি জানি না, বের করতে হবে বেগ। তাহলে বেগ বি ইজ ইকুয়াল টু, আমরা এখানে কি জানি? বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ কত? 0। এর মান কত? 2। আর টি এর মান কত? 6। এখান থেকে আমরা কত পাইছি? বেগ পাই গেছি। বুঝতে পারছো? তাহলে বেগ যখন পাইছি তো এখান থেকে কি করতে পারবো? বড় বেগ বের করতে পারবো। এরপর অঙ্কটাতে দেখ, একটি বস্তু যাত্রাকালে দ্বিতীয় সেকেন্ডে বেগ 4 মিটার, মানে 2 সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে হচ্ছে বেগ হচ্ছে 4 মিটার। চতুর্থ সেকেন্ডে বেগ হচ্ছে কয় মিটার? 6 মিটার। এই সময়কালের মধ্যে ভরবেগের পরিবর্তন হচ্ছে কত? 20 কেজি মিটার পার সেকেন্ড। বস্তুটির ভর কত? তো ছোটবেলা থেকে তোমরা শিখাইছো ভরবেগের পরিবর্তন ডেল পি ইজ ইকুয়াল টু হচ্ছে কত? এম ইন্টু ডেল বি, বেগের পরিবর্তন। ঠিক আছে, এখানে বেগের পরিবর্তনটা তো দেওয়া আছে। দেওয়া আছে কত? খেয়াল করো, যে এম সমান সমান কত হইব? দেখো, ডেল পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ডেল বি। তাহলে এম সমান সমান ডেল পি বাই ডেল বি, মানে বিটা। যদি এখান থেকে এমটাকে সেটা লিখি আর কি, তো উপরে কি হইব? ডেল পি হইব, নিচে ডেল পি হইব। বেগের পরিবর্তন ডেল পি মানে কত? 20 কেজি। আর এম এর মান কত? 2 মিটার।
ড্যামেজ গুলো হচ্ছে 10 কেজি, নিয়ে বল হচ্ছে কত? 10 কেজি। দ্বিতীয় সেকেন্ডে বেগ হচ্ছে এত, চতুর্থ সেকেন্ডে হচ্ছে বেগ কত? তাহলে বেগের পরিবর্তন কত? বি 2 বিয়োগ বি 1, 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখান থেকে বেগের পরিবর্তনটা বের করছে আর ডাইরেক্ট, দিয়ে সেটা এখানে বলটা বের করছে। খুবই সিম্পল, এখানে মানে কঠিন হিসেবে চিন্তা করার কোনো কিছু নাই। মানে বলটা বের করছে আর কি। ভরবেগের পরিবর্তন তো দেওয়া আছে, এটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে। জি। এমটা কত বের করতে হইব, আর ডেল বিটা কত? এই যে ডেল বিটা হচ্ছে, প্রথম হচ্ছে 4 সেকেন্ড, তারপরটা হচ্ছে 6 আর 4 মিটার পার সেকেন্ড, চতুর্থ সেকেন্ড হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। দুইটা পার্থক্য করলে 2 মিটার পার সেকেন্ড আছে। সেখান থেকে বের হবে। এমন কঠিন কিছু না। তারপরে এখানে কিছু কিছু জিনিস বলছে আর কি, যে প্রযুক্তি বল কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারে কিনা। ফুটবলের মধ্যে পেনাল্টিতে মেসি স্থির, ফুটবলে কি কি ক্লিক করছে, করলে কি হয়েছে? আমি যদি স্থির ফুটবলে ক্লিক করে পেনাল্টি দিলে এটা কি গতিশীল গতিশীল করতে পারে। প্রযুক্তি বল গতিশীল বস্তুর মানে মানে তোমার কি করে গতি বৃদ্ধি করতে পারে না কেন? অবশ্যই বৃদ্ধি করতে পারে। রুবেল 147 মিটার বেগে বল ছুড়ে দিয়েছে, তামিম কি করছে? সেই বলের মধ্যে বাড়ি মারছে। বুঝতে পারছো? তাহলে এই বল কি হয়েছে? ছক্কা গেছে গা। তো এটা কি করছে? গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে পারছে। বল প্রয়োগ ফলে বস্তুর গতিবেগ হ্রাস পায়। অবশ্যই মনে করো এটা ইয়াতে সাইকেল যাইতেছে, তুমি কি একটা সামনে গিয়ে দাঁড়ায় একটা ব্রেক চাপছো, তো সাইকেলটা কি হইবো? থাইমা যাইবো। কোন গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে কিনা? ব্যাট দ্বারা আঘাত করলে দিক পরিবর্তন করতে পারে। তারপর বস্তুর আকারের উপর বলের প্রভাব। তুমি যদি পানির বোতলকে চাপতে ধরো, তাহলে কি বেটার আকার পরিবর্তন হইব, শুরু হইব। আবার টাইমটা ধরলে লম্ব হইব। এখন আসলে ভরবেগের সংরক্ষণ সূত্র, যেটা আসলে কাজে লাগবে, যেটা আজকে পড়াবো আর কি মেনলি। ভরবেগের সংরক্ষণ সূত্রটা হচ্ছে এটা, যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া কোনো বল যদি কাজ না করে, নির্দিষ্ট দিকে মোট ভরবেগের পরিবর্তন হতো না। কি বলছো কথাটা? একাধিক বস্তুর মধ্যে জি ক্রিয়া স্যার। প্রতিক্রিয়া ছাড়া কোনো বল যদি কাজ না করে, তাহলে নির্দিষ্ট দিকে তাদের ভরবেগের কি হতো না? হুম? বুঝছি না। বুঝো নাই? একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি কোনো বল না কাজ করে, তাহলে এদের ভরবেগের কি হতো না? চেঞ্জ হইতো না। চেঞ্জ হতো না। মনে করো কিরকম জানো কিনা? মনে করো দুইটা বস্তু আছে, সেখানে কি লেখা যায় না, এই সেটটা লেখা যায় না। একটা ঝামেলা লেখা নিয়ে তো একটা কাহিনী পড়াইতে হবে। ধর এটা লেখার চেষ্টা করি। মনে করো দুইটা বস্তু আছে আর কি। এটা হচ্ছে একটা বস্তু, বড় হচ্ছে M1, মানে P1 এর একটা বস্তু আছে যেটা বড় হচ্ছে M1। বুঝছো? জি ঠিক আছে। স্যার। আর এখানে আরেকটা বস্তু আছে, মনে করো Q1 ধরে নাও আর কি। এটার বড় হচ্ছে M2। এখন এদের মধ্যে যদি কোনো সংঘর্ষ না হয়, কি না হয়? সংঘর্ষ। সংঘর্ষ বা ক্রিয়া প্রতিক্রিয়া না হয় আর কি, মানে এদের মধ্যে যদি কোনো বল কাজ না করে আর কি, এর ভরবেগ যা, ঠিক আছে, এটার ভরবেগ কত? M1 B1, আর এটার ভরবেগ কত? M2 B2। এটার ভরবেগ আর এটার ভরবেগ কি থাকবো? হম, নির্দিষ্ট থাকবে। এদের ভরবেগ কি হইতো না? চেঞ্জ পরিবর্তন। হইতো না। এদের ভরবেগের কোনো পরিবর্তন হবে না। একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া কোনো বল কাজ না করে, মনে করো এটার উপর যদি এক্সট্রা কোনো ফোর্স কাজ না করে, তাহলে এদের ভরবেগ কি হইতো না? পরিবর্তন হইতো না। কেন হইতো না? আমি একটু সহজ, আরো সহজ করে বুঝাই। তানজিবুল যেখানে বসে রয়েছে, এখানে তানজিবুলের ভর এবং বেগ ধরে নাও আর কি, এর ওজন হয়েছে কত হইব? তানজিবুল তোমার ওজন কত? 40 কেজি, নাকি আরো একটু বেশি? হ্যাঁ, তো 44। মনে করো 44 কেজি, ধরলাম 40 কেজি। তানজিবুলের মনে করো বেগ চলতেছে, মনে করো হ্যাঁ রাস্তা দিয়ে বাজার সুলতানপুর, মানে চীনের হাই স্কুলে যাইতেছে আর কি। মনে করো কত মিটার, মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে। তো তার উপর যদি কোনো বাইরে থেকে কোনো বাতাস, কোনো ফোর্স বা কেউ যদি ধাক্কা না দেয়, তাহলে তানজিবুলের ভরবেগ অলওয়েজ কি থাকবো? চল্লিশ সমান। কেজি। হ্যাঁ, 40 কেজি ইন্টু 10, 40 × 10 কেজি মিটার পার সেকেন্ড। আর তার ভরবেগ কি থাকবো? যেটা আছে এটাই থাকবো, মানে 400 মিটার
400 কেজি মিটার পার সেকেন্ড থাকবে। এটা কি হইতো না, চেঞ্জ হইতো না, কি হইতো না, চেঞ্জ হইতো না। ট্রানজিবল মানে ভরবেগ যেটা আছে এটাই থাকবে, এটা কোনো চেঞ্জ হইতো না। বর হচ্ছে এম, বেগ কত, বি, বুঝছো কিনা? আর কাফির ক্ষেত্রে, কাফির দিয়ে একটা উদাহরণ দিই। কাফির বর মনে করো 60 কেজি, কাফির ওই যে বেশি কিছু, কাফির বেগ মনে করো 10 কেজি, 10 মিটার পার সেকেন্ড, বুঝছো? তো কাফি এখান থেকে মনে করো সে তার যে স্কুলে যাইতেছে, তার স্কুলের নাম হচ্ছে নেভি কি জানি স্কুল। কাফি তোমার স্কুলের নাম কি? এই কাফি, কাফি তোমার স্কুলের নাম কি? স্যার হ্যালো। ঘুমাই গেছে গা। মনে হইতেছে কাফির কাফির বর হচ্ছে 40, আর বেগ হচ্ছে কাফির বর বেগ হচ্ছে 600 কেজি। আল্লাহ কি তো না আইছে 600। এই কাফি, জি ভাইয়া। তোমার স্কুলের নাম কি? সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। কাফির বর বেগ হচ্ছে, কাফির ওজন কত, 60 কেজি না? তেমনই হবে। তেমনি কাফির ওজন হচ্ছে 60 কেজি। তো আমি যদি কাফির কোনো ধাক্কা টাক্কা না দিই, আর এ যদি 10 মিটার বেগে হাঁটতে হাঁটতে স্কুলে যায়, তার বর বেগ হলে কি থাকবো? সমান। এম এফ ডিএফ, এটা হলো 600 কেজি মিটার পার সেকেন্ডে থাকবে। এটা কি হইতো না, চেঞ্জ হইতো না। তো এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে, এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। বুঝতে পারছো কিনা, যে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে এটা বস্তুর ভরবেগ কি থাকে, যেটা আছে সমান। এটাই থাকবে, এটা কখনো কি হতো না, চেঞ্জ হতো না। এটা হচ্ছে কাফির ক্ষেত্রে বি, এম এফ বি এফ, আর এটা হচ্ছে তানজিকুলের ক্ষেত্রে এম টি বি টি। এখন আসো আমরা একটু ইয়াতে যাই। ওকে, চিন্তা করো। 3 মিনিট আছে, একটু ওয়েট করো। দেখো, এই প্রশ্নটার ক্ষেত্রে ধরি দুইটা বস্তু পি এবং কিউ। দেখো সামনের বস্তুটা হচ্ছে পি, এখানে একটু খেয়াল করো লেখার ক্ষেত্রে, পরীক্ষার জন্য লেখবা একটু বুঝে লেখো আগে। এটা হচ্ছে পি, আর এরপরটা কি দা, পিছনেটা কি, কিউ। কিউ। তো তোমরা আঁকার সময় কি আঁকবা জানো নি, এই কিউটার একটু বড় করে আঁকবা। কিউটারে কি করবা, তো একটু বড় 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 করে করে রাখবো। আঁকবো। আর কিউর এই দাগটা একটু বড় করে দিবা। দেখো এখন পি এর দাগটাতে কিউর দাগটা একটু বড় কিনা, জি। বড়। এটা দিয়ে বুঝাইতেছে কিন্তু জানো নি, যে পি এর ভরও বেশি, আবার বেগও বেশি। কি বেশি, এই যে কিউ, এই যে কিউ এর ইউ টু যেটা, কিউ এর আদি বেগ ইউ 2, আর পি এর আদি বেগ মানে শুরুতে আর কি, পি এর ভর হচ্ছে m1। খেয়াল করো পি এর ভর কত, m1। পি এর M1। বেগ কত, ইউ 1। আর কিউ এর বেগ ভর হচ্ছে m2। কিউ এর বেগ কত, ইউ 2। এম। এই যে এই দাগটা একটু বড় করে দিছি মানে কি বুঝছো কিনা, কিউ এর বেগটা বেশি। মনে করো সামনেটা হচ্ছে তানজিবুল, পিছনেটা হচ্ছে কাফি। তাহলে এই চলতে চলতে যেহেতু ইউ 2 ব্যাগটা একটু বেশি, দেখো দাগটা একটু বড় করে দিছি। দেখো এখানে যেন টানটা দিচ্ছে, ইউ 2 গ্রেটার দেন কি, ইউ 1। মনে করে দুটা বস্তু পি এবং কিউ, এদের মধ্যে আদি বেগ ইউ 1 এবং ইউ 2 নিয়ে চলতেছে, বস্তু দুটির ভর হচ্ছে এম 2। এই দূর পর্যন্ত ঠিক আছে। এরপরে কি বলছে, কিউর বেগ পি থেকে বেশি, এই কথা বললে হইতো না, এখানে ওই যে ব্যাগটোর যে চিহ্নটা, এই চিহ্নটা লম্বা করে দিতে হবে, দিলে বোঝা যাবে যে কিউ এর ব্যাগটা কি পি থেকে বেশি। তাহলে কিউ এর ব্যাগটা যদি পি এর থেকে বেশি হয়, একই রাস্তায় চলতেছে, তাহলে একটা সার্টিন টাইম পরে গিয়ে কি করবো, কিউটা গিয়ে পি এর কি দিব, ধাক্কা দিব। কি দিব, ধাক্কা দিব। পিছনেরটার বেগ বেশি হইলে হে গিয়ে ধাক্কা দিত না। যাও, যখন এই যে প্রথমে তো এরকম ছিল, সংঘর্ষের পূর্বে দুইজন চলতে আছে, সামনে ছিল তানজিবল, পিছনে ছিল কাজ। যাইতে যাইতে একটা সার্টেন টাইম পরে গিয়ে কি করছে, একজন আরেকজনকে কি দিছে, ধাক্কা মারছে। মানে পিছনের যার বেগ বেশি সে কি একটা ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়াটা হচ্ছে সংঘর্ষের সময়, ধাক্কা দেওয়াটা কি, সংঘর্ষের সময়। আর এরপরে খেয়াল করে, এরপরে যে ধাক্কার পরে আবার কি হয়েছে, দুজনের বেগই চেঞ্জ হয়েছে। এখানে ছিল ইউ 1 ইউ 2, আর ধাক্কার পরে এর বেগ হইব বি 1, এর বেগ হইব কত, বি 2। দুজনের বেগ কি হইব, আচ্ছা দুইটা জিনিস যখন ধাক্কা খাইয়া দুইজন যখন চলতে থাকবো তখন কি বেগ সেম থাকবো, শুরুর বেগের মতো কি থাকবো?
একটা জিনিস আরেকটা জিনিসের সাথে ধাক্কা খাইয়া চলা শুরু করছে, তখন কি আর ব্যাগটা কি সেম থাকবো? না স্যার। ব্যাগটা চেঞ্জ হইব, তো ব্যাগটা চেঞ্জ হয়ে B1 B2 হয়েছে। তো আগের মতোই রাখবা, যেহেতু এটা আগে একটু আগে কিউটার বড় করে রাখছো, জানো কিউটার একটু বড় করে রাখবা, বুঝছো? আর এখানে জি। এই ব্যাগটা যেহেতু একটু বড় রাখছো, এটা একটু বড় হয়ে একবার, সমস্যা নেই। আবার চলতেছে পরিবর্তিত বেগে B1 B2 চলতেছে, সমস্যা নেই। এখানে সমান একটা সমস্যা নেই, কিন্তু এখানে একটু বড় করে রাখতে হবে। আর দেখো একটা সার্টেন টেম্পারে কোনো এক সময় চলতে চলতে, যেহেতু U2 গ্রেটার দেন U1, চলতে চলতে কোনো এক সময়, লেখাটা দেখো কি লেখা আছে, চলতে চলতে কোনো এক সময় কিউ বস্তুটি পি বস্তুটাকে ধাক্কা দিবে, পি বস্তুর উপর কিউ বস্তুর প্রযুক্ত বল, কিউ বস্তুটা যেহেতু পি বস্তুকে ধাক্কা দিবে, তাহলে পি বস্তুর উপর কিউ বস্তুর প্রযুক্ত বল হচ্ছে F1। আবার কিউ বস্তু কি করবে, উল্টা দিকে একটা ধাক্কা দিবে, এটা কি বলে F2। মনে করো তোমার তোমার হাতের সামনে কি আছে, টেবিল আছে, টেবিলটার মধ্যে একটা থাপড়া দিয়ে দেখো, তুমি যখন টেবিলটা আঘাত করবে, টেবিলটা উল্টা কি করবো, তোমার একটা রিয়েকশন দেখাইবো। রিয়েকশনের কারণে দেখবে কি হাতটা একটু ক্যাপটা উঠতেছে, একটু উপরের দিকে ক্যাপটা উঠতেছে, টেবিল লাগিয়ে থাকতেছে না। এটি হচ্ছে এটা। তো তুমি যে থাপড়া দিছো এটা হচ্ছে F1, আর তুমি যে টেবিল থেকে উল্টা যেটা খাইছো এটা হচ্ছে কি F2। পি বস্তু কিউ বস্তুটা পি বস্তুটাকে কিউ বস্তুর উপর পি বস্তুর যে প্রযুক্ত বল এটা হচ্ছে কি পি বস্তুর উপর এই যে পি বস্তুর উপর কিউ বস্তু যে ধাক্কা দিছে এটা হচ্ছে F1। আর পি বস্তুটা উল্টা তার একটা রিয়েকশন দেখাইছে, এটা হচ্ছে কি F2, বুঝছো? মানে পি এর উপর যে বল এটা হচ্ছে F1, আর কিউ এর উপর যে বল এটা হচ্ছে F2, একটা একটা কি বিপরীতমুখী। F1 = -F2। আমি বলছি না ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান, তাহলে F1 আর F2 রে দেখো অঙ্ক করতেছে, F1 মানে কি, M1 A1 M2 A2, বুঝছো? তারপরে এর পরিবর্তে লিখছে B-U1/T, M2 B-U2/T। জাস্ট এর পরিবর্তে কি করছে, এই যে এ মানে কি, B-U/T, ছোটবেলা করে এসে জাস্ট এনে বসাইছে। এখন কি করছে, এই টি আর এই টি কাটা, M1 B1 হলে গুণ করতেছে, M1 B1 M1 U1 M2 B2 M2 U2। তারপর দেখো M1 U1 M2 U2 M1 B1 M2 B2। দেখো ক্রিয়া প্রতিক্রিয়া সংগঠনের পূর্বে এবং পরে ভরবেগের সমষ্টি সমান থাকে। দেখো ইয়ানো বাড়ি খাইবার আগে M1 U1 মানে কি, আদি, ইউ মানে কি আদি ভরবেগ, প্রথম বস্তুর আদি ভরবেগ, প্রথম বস্তুর আদি ভরবেগ। দ্বিতীয় বস্তু মানে কি Q2 বস্তুর আদি ভরবেগের সমষ্টি, প্রথম বস্তুর শেষ ভরবেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ বর্গের সমষ্টি কি সমান। এটা হচ্ছে পি এর আদি অবস্থা, এটা হচ্ছে কিউ এর আদি অবস্থা, এটা হচ্ছে পি এর শেষ অবস্থা, এটা হচ্ছে কিউ এর শেষ অবস্থা। তাহলে সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বের মানে হচ্ছে এই পার্টটা U1 পার্টটা, আর সংঘর্ষের পরে বি পার্টটা, এই দুইটা কি হয়েছে, সমান হয়েছে। এই যে এটি ভরবেগের সম্পর্ক, বস্তু দুটি মিলিত হওয়ার পরে বেগ কি হইলো, M1 U1 M2 B2 দুইটা কি থাকে, সেম থাকে। যদি দুইটা বস্তু মিলিত বেগে চলতে থাকে, এটা তো দেখছো কি যে সংঘর্ষ হওয়ার পরে কি হয়েছে, পরে কি হয়েছে, এটা এখন যদি এমন হয় দুইটা বস্তু মিলিত বেগে চলতেছে, এমন হয় যে একটা আরেকটার লগে লাগিয়ে রয়েছে, কি হয়েছে, এটা হচ্ছে এটা পি একটা সাথে লাগে। কিউ, একটা আরেকটা ঠেলা দিতেছে আর কি, মনে করো তানজিবুল দেখাইতেছে পিছন থেকে কাফি, মিলিত বেগে দুইজন কিছু করতেছে, চলতেছে। মিলিত বেগে যদি চলে, তাহলে দেখো এই তানজিবুলের বেগ জিটা হইব, কাফির বেগ কি একই হইব, নাকি পার্থক্য আছে? মনে করো একজন আরেকজনের দেড় চলতেছে, মনে করো একটা গাড়ির পিছন দিয়ে আরেকটা গাড়ি ঠেলা দিয়ে চালাইতেছে, তাহলে দুইটা গাড়ির বেগ কিটা সমান? ভিন্ন। না না, ঠেলা দিয়ে চালাইতেছে, লাগিয়ে রয়েছে একটা আরেকটার লগে, ও একটা তাহলে সমান। দুইলে দুইটা একটা গাড়ি আর একটা গাড়ির লগে লাগিয়ে রয়েছে, দুইলে কি হইব দেখো, এই B1 আর B2 কি হইব, সমান হইব। এই জন্য মিলিত বেগে যখন চলবো তখন দেখো এই বি হইব, মিলিত বেগে যখন চলবে তখন কি হইব, এই বি মিলিত। ওয়ান আর B2 সমান হইব, দুইটা কমন কি হইব, বি কমন কি যাইব, বি। মানে মিলিত বেগে যখন চলবে এখানে B1 আর B2 সমান হইব, তাহলে B1 B2 সমান হইলে এখান থেকে বি কি নেওয়া যাব, কমন নেওয়া যাব, কমন নেওয়া যাবে কিনা। জি। এরপর দেখো এটা হচ্ছে, এটা যখন মিলিত বেগে চলবে তখন সূত্র হচ্ছে এটা, তখন বি যাবো কমন। সংঘর্ষের সময় দুটি বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল ব্যতীত অন্য কোনো বল যদি কি না করে, আরে আমার কেটা জানি কি দিতেছে, আজকে মনে করো সব কাহিনী একবারে শুরু করছে। হম। তো সংঘর্ষের সময় বস্তু দুটোর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল বাদে যদি অন্য কোনো বল কাজ না করে, তাহলে আমরা নিউটনের গতির সূত্র থেকে পাই, যদি ক্রিয়া প্রতিক্রিয়া বল বাদে অন্য যদি কোনো বল গতি কাজ না করে, তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো এটা F হচ্ছে M আদি ভরবেগের বিয়োগ হচ্ছে শেষ ভরবেগ বাই কত টি, এটা।
তখন এই সমীকরণটা লেখা যায় এটা। এখান থেকে কি আছে, এটা থেকে তোমার ওই যে বলের ঘাত এম বি মাইনাস এফ টি, বলের ঘাত বা ঘাত বলের পরিবর্তন অতটুকু পর্যন্ত আর কি। আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। মানে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে আর কি, যদি আমরা এমন হয় যে এই দুইটা বলের মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করছে না, মানে একটা আরেকটার সাথে কি হয়েছে না, হুম, তোমার মনে করো বাড়ি খেয়েছে না, সংঘর্ষের মধ্যে মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বাদে যদি অন্য কোনো বল কাজ না করে, তখন যেটা হয় মানে টি সময় ধরে এই সংঘর্ষটা চলছে হচ্ছে টি সময় ধরে। টি সময় ধরে যদি সংঘর্ষ চলে এফ ইন্টু টি, এফ ইন্টু টি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে বল ইন্টু সময়, এই বল ইন্টু সময়টাই কি ভরবেগ, বলের ঘাত ইজ ইকুয়াল টু হচ্ছে ভরবেগের পরিবর্তন, কতটুকু, আর চেয়ে বেশি কিছু না। এখন দেখো যে একটা বস্তুর উপর 50 নিউটন বল এত সেকেন্ড ধরে কাজ করছে, ভরবেগের পরিবর্তন কত হবে, বল ইন্টু সময়, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তারপর দেখো কোনো একটা বন্দুক দিয়ে একটা অঙ্ক দিছে, কোনো বন্দুক 10 গ্রাম বরের একটি কোনো একটা বস্তু এত মিটার বেগে নিট করতে হওয়ার সময় পিছনের দিকে ধাক্কা দেয়, বন্দুকটির ভর কত নির্ণয় করো। এখানে খুবই সহজ। এই ভর বেগের সংরক্ষণ সূত্র সাথে আমরা জানি m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু হচ্ছে m1v1 ইকুয়াল টু হচ্ছে m2v2। বুঝতে পারতেছো? তো এখানে খেয়াল করো যে বন্দুকের ক্ষেত্রে আদি ভরবেগটা হবে শূন্য, m1 0, আর ইউ1 শূন্য, ইউ2 শূন্য, তাহলে এটা তো শূন্য। আর বন্দুকের ভরটা হচ্ছে 0 পয়েন্ট, আর গুলির ভর হচ্ছে m1টা 0.01, গুলির বেগ কত এটা এত, আর বন্দুকের ভর হচ্ছে m2, আর বন্দুকের বেগ কত এটা। এখান থেকে m2 এর মানটা বের করছে। এই অঙ্কটা তোমরা নিজে নিজে দেখবে, এটা পরীক্ষাতে সবচেয়ে বেশি সুপার ইম্পর্টেন্ট অঙ্ক। বন্দুকের ভর কত, বন্দুকের বেগ বেগ কত, মিলিত অবস্থায় ট্রাকের বেগ কত, প্রথম আদি বেগ, দ্বিতীয় বেগ কত, তারপর মিলিত বেগ কত। মিলিত বেগ হইলে এখান থেকে কি কমন দেবো, দেখো এই এমটা কমন দেবো অথবা বিটা কমন দেবো। সরি, মিলিত বেগ হলে m1 প্লাস m2, বিটা কমন দেবো, বিটা। এইভাবে এই এম না, মানে এখানে m1 প্লাস m2 দিয়ে তখন বসাই দিবা আর কি। এখানে দুইটা যোগ করে বসাবে, বসে বিগের মানটা কত বের করবা। আমি পড়াইছি এটা, কতদূর পর্যন্ত পড়ো, এরপর হচ্ছে মহাকর্ষ সংরক্ষণ সূত্রটা পরের ক্লাসে দেখাবো আর কি। আজকের মতো এখানেই শেষ, নেক্সট ক্লাসে বাকিটা করো। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, আমি এটা দিয়ে দিব। এক্সাম্পল 17 পর্যন্ত আর 11 পর্যন্ত করো। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।